গন্ডগোল যদি শাসক দল চায় তাহলে হবেই, কিছু করারই নেই। কিন্তু 1 দফা 2 দফা বা 6 দফা বা তার বেশি দফা হলে যেটা হবে, তৃণমূল কংগ্রেস বাড়তি সুবিধে পেয়ে যায়। অতিরিক্ত দফা হলে, অতিরিক্ত দফার আমাদের ইলেকশন কমিশনের মোটিভটাই ছিল যাতে অশান্তি না হয়। কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস যেখান থেকে ভোট হয়ে যাচ্ছে সেখান থেকে লোক নিয়ে এসে সব জায়গায় লোক ভিড়িয়ে দিচ্ছে, মানে লাভের লাভ কিছু হচ্ছে না। একটা বিধানসভা থেকে আরেক বিধানসভা, এবং কি দেখা যাচ্ছে যত এগোচ্ছে, মানে ধরো 1 দফা 2 দফা 3 দফা, শাসক দল যত বুঝতে পারছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তারা আরো অ্যাগ্রেসিভ হচ্ছে। কিন্তু 1 দফা বা 2 দফায় যদি হয় তাহলে শাসক দল কিন্তু তাদের ম্যান মোবিলাইজেশন, মানে তাদের খারাপ ভাষায় বলতে গেলে তাদের বাইক বাহিনী, জল্লাদ বাহিনী, উন্মাদ বাহিনী, যত রকমের বাহিনী আছে সেই বাহিনীকে মোবিলাইজ করতে শাসক দলের সুবিধা হয় অতিরিক্ত দফা হলে। কিন্তু যদি 1-2 দফায় হয়, গন্ডগোল তো আটকানো যাবে কি যাবে না সেটা তো ইলেকশন কমিশনের উপরে, কিন্তু আমার মনে হয় রক্তপাত একটু কম হবে। তার কারণ হচ্ছে সমস্ত জায়গায় 1 দিনে বা 2 দিনে ভোট হয়ে যাবে। ফলে যদি সঠিকভাবে সেন্ট্রাল ফোর্স দেওয়া হয় তুলনামূলক একটু গন্ডগোলটা কম হবে। 90,000-এর বেশি বুথ রয়েছে আমাদের রাজ্যে, এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সহ আরো কয়েকটা রাজ্যে নির্বাচন রয়েছে 2026-এ একই সময়ে। সেই ক্ষেত্রে কি এত সেন্ট্রাল ফোর্স মানে ডিপ্লয় করা সম্ভব পশ্চিমবঙ্গে 1 দফায় নির্বাচন বা 2 দফায় নির্বাচন করালে? অবশ্যই সম্ভব, যদি সরকার চায় সব সম্ভব। দেখো আমাদের দেশে সেনাবাহিনী বাদ দিলেও 8 লক্ষের বেশি প্যারামিলিটারি ফোর্স আছে। সেই ফোর্স থেকে আমার মনে হয় ইলেকশন কমিশন যদি মনে করে যত খুশি প্যারামিলিটারি নিয়ে আসতে পারে, এবং পুলিশকেও একেবারে বাদ দেওয়া যাবে না, এটা ঠিক। তুমি পুলিশকে বুথের 100 মিটার 200 মিটারের বাইরে বাদ দিতে পারো, কিন্তু এলাকায় গন্ডগোল হলে, থানা এলাকায় যদি গন্ডগোল হয়, সেটা তো পুলিশকেই সামলাতে হবে। কিন্তু পুলিশকে যেমন একেবারে বাদ দেওয়া যাবে না, তার পুলিশের উপরে নিরপেক্ষতা যেহেতু প্রশ্ন আছে, প্যারামিলিটারির সংখ্যা যদি তুমি বাড়িয়ে দাও, প্যারামিলিটারিকে যদি পাওয়ার দাও, এবং ইলেকশন কমিশনের যদি গাইডলাইনও সেইভাবে থাকে যে তোমাকে ভাই বুথটা ঠিকঠাকভাবে দেখতে হবে, যেটা 2011 সালে হয়েছিল, তো সেরকম যদি হয় তাহলে প্যারামিলিটারিকে যদি খোল্লা ছুট যদি দেওয়া হয় যে ভাই তোমাকে সুরক্ষা দিতে হবে, তোমার ওই তুমি ফিরে যাবে বলে তুমি মদ মাংসে বিক্রি হয়ে যাবে, এটা কিন্তু করা যাবে না, যেটা একদম বাস্তব, এটা আমরা অস্বীকার করতে পারি না। ফলে ইলেকশন কমিশন যদি প্যারামিলিটারিকে খোল্লা ছুট দেয়, তাদের সেই অধিকারটা দেয়, তাদের বুঝিয়ে দেয় যে আমরা এইভাবে ফেয়ার ভোট চাইছি, তাহলে কিন্তু অবস্থার পরিবর্তন সম্ভব। যদি 2011 এরকম না হতো তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসতে পারতেন না। পুলিশের সেই সময় যতই বিদ্রোহ হোক, কিন্তু পুলিশের একটা অংশ তো সিপিএমের পক্ষেই ছিল, তারাও তো সেই সময় একই কাজ করেছিল যেটা এখন পুলিশ করে বলে অভিযোগ ওঠে। স্বাভাবিকভাবে ইলেকশন কমিশনের যদি সদিচ্ছা থাকে তাহলে অনেক কিছু সম্ভব। তুমি 2011-র কথা বলছো, আমি বলবো 2021-এর বিধানসভা নির্বাচনের কথা। প্রথম দফার নির্বাচন হলো একেবারে উত্তরবঙ্গে, তোমার নিশ্চয়ই মনে আছে শীতলকুচির ঘটনা, একেবারে সাড়া ফেলে দিয়েছিল। সেখানে নির্বাচন আমি দেখেছিলাম যে একেবারে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা খুবই ভালো ছিল, পুরো একেবারে সক্রিয় হয়ে তারা বুথ আগলে রেখেছিল, কোনো রকম গন্ডগোল অশান্তি হতে দেয়নি, যারা করতে এসেছিল তাদেরকে তাদের ভাষাতেই জবাব দিয়েছিল। কিন্তু তারপরের দফাগুলোতে সেন্ট্রাল ফোর্স আমরা দেখছি কোথাও গাছের তলায় শুয়ে রয়েছে, সঠিকভাবে সেন্ট্রাল ফোর্সকে ব্যবহার করা হয়নি, অশান্তি হচ্ছে, গন্ডগোল হচ্ছে। ঠিকই বলেছো, তখন সমস্যাটা যেটা হয়েছে আমার ওই ঘটনাটা মনে আছে, এবং শীতলকুচির সময় যে সমস্ত পুলিশ অফিসাররা ছিলেন বা নন্দীগ্রামেও যারা পুলিশ অফিসাররা ছিলেন তারা খুব ভালো কাজ করেছিলেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কল বাইরে এসেছিল, তোমার মনে আছে? সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার লাশ চাই, বডিগুলোকে আটকে রাখো, বডিগুলোকে নিয়ে আমাদের অমুক করতে হবে তমুক করতে হবে। সেই সময় 1 দফায় 2 দফায় 3 দফায় নির্বাচন মোটামুটি ঠিক হয়েছিল, কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ঠিক হয়েছিল সেখানে কিন্তু তৃণমূলের ঘটি উল্টে গেছে। এবার সেই সময় বিজেপিও এই আইপ্যাকের খেলাগুলো ধরতে পারেনি, এবং আমি বলবো যে যদি 6 দফা নির্বাচন যেমন তেমন হয়েছে, কিন্তু কাউন্টিংটা যদি সঠিক হতো তাহলে আজকে এই যে বিজেপি 100 নিচে নেমে গেছে এটা কিন্তু হতো না, বা তৃণমূল কংগ্রেস 200 পার করে গেছে। আমি বলছি না যে তৃণমূল কংগ্রেস হেরে যেত বা হতো, সেটা কি হতো সেটা তো এখন বলাটাই বৃথা, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজরিটি পেলেও খুব খারাপ মেজরিটি পেত, মানে ধরো 140 থেকে 150-র মধ্যে আটকে যেত, 130ও হতে পারতো। কিন্তু পরবর্তীকালে কাউন্টিংয়ে যে গন্ডগোলটা হয়েছে, 2024-ও যেভাবে প্রশাসনের একটা অংশকে ডিএমদের কাজে লাগানো হয়েছে, যেভাবে ব্যক্তিগত আলাপচারিতায় নেতারা যেটা বলেছেন আর কি, বিজেপি নেতারা, যে কি হয়েছে তার সবটাই যে মিথ্যে এমনটা নয়, হ্যাঁ। এবং তৃণমূল কংগ্রেস তো ধোয়া তুলসী পাতা নয়। আমরা তো এ রাজ্যে পুলিশকে দেখতে পাচ্ছি যে পুলিশ
নন্দীগ্রামে মহিলাদের যে কর্মী সম্মেলন ছিল, মহিলা পুলিশ কর্মী, সেখান থেকে পরিষ্কারভাবে পুলিশের একটা অংশ বলছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেতাবো। পুলিশ তো আর তৃণমূল কংগ্রেসটা করে না, বা পুলিশ যে উর্দিটা গায়ে দেয়, খাকি উর্দি বা সাদা উর্দি, এটা তো জনগণকে সেবা করার উর্দি, এটা তো তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের উর্দি নয়। ফলে তৃণমূলের যেভাবে গোটা পুলিশ ব্যবস্থাটাকে করাপ্ট করে দিয়েছে, এটাকে যদি বদলাতে হয় তাহলে বদলানো প্রয়োজন, এবং এটা কিন্তু ওই যেন তেন প্রকারেণ ভোট করলে হবে না। এই লড়াই কিন্তু খুব কঠিন লড়াই। মানে আমি তোমাকে যেটা একটু আগেও বললাম, সিপিএমের থেকেও কঠিন লড়াই মমতাকে সরানো। সিপিএম একটা মর্যাদার মধ্যে রাজনীতি করত। মমতা বন্দ্যোপাধ্যায় যা দিল্লিতে গিয়ে করেছেন, যেটা করছেন, আগামী দিনেও করবেন, সেটা কিন্তু ওই মর্যাদার মধ্যে থেকে বিজেপি যদি লড়াই করে বা কেউ যদি মনে করে যে রাজনৈতিক মর্যাদার মধ্যে লড়াই করব, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোটা এত সহজ হবে না। বাংলা ভাষায় তৃণমূলের স্তরে নেমেই রাজনীতি একদম 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 মানে বাংলায় একটা প্রবাদ আছে, যেটা ব্যবহার করা অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা জানি না, যেমন কুকুর তেমন মুগুর যদি না দেওয়া হয় তাহলে এই সরকারটাকে সরানো সম্ভব না। এখানে নির্বাচন কমিশনের ভূমিকা তোমার কি মনে হয়, খুব এই কাউন্টিং এর ক্ষেত্রে পরিবর্তন আসবে? আমার কাছে যেটা খবর আছে বা আমি যেটা বুঝতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কোনো জায়গা দিচ্ছে না রাজনীতি করা নির্বাচন কমিশন। তারপরেও এবার দেখো, আমি যতই তোমার সাথে ভালো ব্যবহার করি, তুমি যদি আমাকে গাল দাও, তুমি যদি আমাকে অপছন্দ করো, আমি তো তোমার মতিগতি বদলাতে পারবো না। কিন্তু নির্বাচন সঠিকভাবে করাতে গেলে প্রথমে যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে জল মিশিয়ে রেখেছে ভোটার তালিকায়, সেটা তো তুমি দেখেছো যে মরা যারা ভোটার ছিল, ভূত ভোটার বাদ হয়েছে। ভূত ভোটার বাদ হওয়ার পর এবার কিন্তু ভুয়ো ভোটার বাদ হবে। তুমি দেখো, যেই এই আরও বা ই আরও বলা হচ্ছে, এরা হচ্ছে তৃণমূলের কর্মী, এরাই তো 4 লক্ষ মানুষ অ্যাটেন্ডেন্স আসেনি, মানে যারা আসেনি তাদেরকে তো বাদ দিয়েছে। এই তৃণমূল কংগ্রেসের সোকল্ড আমরা যারা বলছি তৃণমূল কংগ্রেসের কথা শুনে চলে, তারাই তো বাদ দিয়েছে। গাইডলাইনটাই এমনভাবে তৈরি করা হয়েছে যে যেখানে বেশি কায়দাবাজি করার কিন্তু কোনো জায়গা নেই দাদা, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে ভালো শুদ্ধ ভোটার তালিকা তৈরি করতে হবে। 100% হবে না, কিন্তু 70%, 80%, 90% যদি করা হয় তাহলে তৃণমূলের বিপদ। এরপর তো নির্বাচনের ব্যাপারটা আছে, আগে তো ভালো করে এসআইআর করতে হবে। তাও যেভাবে সময় পিছিয়ে যাচ্ছে, তাতে যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তাহলে এক্সপায়ারি ডেটের ওষুধে যেমন কাজ হয় না, এই সরকারেরও যে বিভিন্ন রকমের ওষুধ আছে, দমদম দাওয়াই, সেই দমদম দাওয়াই কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়, যদি ঠিকঠাকভাবে ভোট হয়, সঠিকভাবে 2011-র মতো, যদি কথাটা কেন তুমি বারবার ব্যবহার করছো? যদি এই কারণেই বলছি, কারণ আমি তো ইলেকশন কমিশনের কেউ নই। না, ইলেকশন কমিশনের যেভাবে মতিগতি দেখছো, না আমি তো কিন্তু খারাপ দেখছি না। আমি এটাই দেখতে পাচ্ছি যে দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তো আর ছোটখাটো নেত্রী নন, বামেদের সরিয়ে আসা নেত্রী। তিনি যথেষ্ট প্রভাবশালী, এত প্রভাবশালী যে তার সুপ্রিম কোর্টে গিয়ে তিনি সেদিন কিন্তু উকিল ছিলেন না। মুস্তারি বানোর ফাইল করার যে কেসটা চলছে এখন ইলেকশন কমিশনের সুপ্রিম কোর্টে, যেটা চলছে সেটা মুস্তারি বানোর কেস। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওকালতনামায় আমি তো সবাই কেস খেয়েছি, আমরা তো জানি কিভাবে কেস লড়তে হয় বা কিভাবে কি হয়। ওকালতনামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিল হিসেবে নাম নেই। উকিল হলে তাকে কালো কোট বা কালো গাউন পরতে হয়, জব্বা কোট পরতে হয়, সেটা তার ছিল না। কালো একটা গামছা জড়িয়ে মুখ মোছার জন্য না কিসের জন্য আমি জানি না, সেটা পরে তিনি চলে গেছেন। ইয়েস স্যার, প্লিজ স্যার, গিভ মি 5 মিনিট স্যার বলে তিনি নিবেদন করেছেন আবেদনকারী হিসেবে। তিনি আবেদনকারীও ছিলেন না, তিনি উকিলও ছিলেন না। তিনি তার পদমর্যাদার বলে সেখানে 5 মিনিট বলতে পেরেছিলেন, সেটাও খুব ভদ্রভাবে। আইনজীবী বলবো না, ভুল হলো বলা আমার, যে যারা ওখানে জাজ ছিলেন, চিফ জাস্টিস এবং অন্যান্যরা, তারা কিন্তু তাকে থামিয়ে দিয়েছিলেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যে একটা কেস যখন চলে যায় হচ্ছে সুপ্রিম কোর্টে, তখন নানান রকম ওখানে ছলাকলা চলে। এই জন্যই বারংবার যদি বলছি, তাতেও সুপ্রিম কোর্ট যেভাবে কালকে দাওয়াই দিয়েছে, আমি কিন্তু পজিটিভ দাওয়াইটাই দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও আর বেনিফিটের জায়গা নেই। তুমি দেখো না, আজকেই যে কেসটা 18 তারিখ হয়ে গেল, আইপ্যাকের মামলাটা, কপিল সিব্বলের মতন লোক হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। তিনি কালকে অবধি অসুস্থ ছিলেন না, আগের দিন অবধি মামলা লড়েছেন, আজকেই তার পেট খারাপ, জ্বর, মাথা ব্যথা হয়ে গেল, যাই হয়ে থাকুন না কেন। তো আমার মনে হয় যেটা সুপ্রিম কোর্টেও মমতা বন্দ্যোপাধ্যায় খুব বেশি সুবিধা করতে পারছেন না বলেই নানান রকম ছলাকলা চলছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী
যে তিনি তো সঠিক রাজনীতির ঘরানা মেনে চলেন না, তিনি কখন কি করে দিতে পারেন। দিল্লি গেলেন, তিনি দেখিয়ে দিলেন ঘরের কাপড়, একজন ভদ্রমহিলা কাপড় দেখাচ্ছেন, এটা আমরা এক্সপেক্ট করি। এই বিষয়টা নিয়ে আমি তোমাকে প্রশ্নটা করতাম, রাজনৈতিক তামাশা উনি কিন্তু খুব ভালো করতে পারেন, নির্বাচনের আগে পা ব্যান্ডেজ করে হুইল চেয়ারে, এবং রাজনৈতিক তামাশা আজকের দিনের রাজনীতিটাই চলে ন্যারেটিভের উপরে, ন্যারেটিভ তামাশা এসবের উপরে। হ্যাঁ, তো উনি তামাশাটা ভালো পারেন। এই তামাশা বাংলার কিছু মানুষ এগুলো বিশ্বাস করে ভাবে যে শিখ বলছেন, ভুল বলছেন, নতুন ঢপ দিলে ওই ঢপ নিয়েই আলোচনা চলে যায়। স্বাভাবিকভাবেই তিনি কি তামাশা করবেন সেটা তো আমরা জানি না, এর জন্যই বারংবার যদি শব্দটা বলছি। কিন্তু আমার বিশ্বাস যে ইলেকশন কমিশন এখন অব্দি, ইলেকশন কমিশনের মতিগতি অনেকের পছন্দ না হলেও, কারণ যাদের পছন্দ হয়নি তারা আসলে বুঝতে পারেননি, না বোঝাটা অসুবিধার কিছু না। তুমি আমি যে জায়গা থেকে যতটা জানতে পারি, একটা মানুষ তার থেকে বেশি জানতে পারে, একটা মানুষের কম জানতে পারে। যারা একটু কম জানেন বা যাদের কাছে সঠিক ধারণা নেই তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। কিন্তু আমরা যেটুকুন জানতে পারছি ইলেকশন কমিশন এখন অবধি ঠিকঠাক করছে। যেহেতু আমি ইলেকশন কমিশনের পার্ট নই, কেউ নই, তাই যতক্ষণ না ইনফরমেশন আসছে ততক্ষণ তো বলতে পারবো না যে এই কাজটা ঠিক, এই কাজটা। এবং অনেকগুলো ধাপ আছে, এখনো অনেক ধাপ আছে। এখন অবধি যা হয়েছে আমি কিন্তু স্যাটিসফাই। মনে হচ্ছে এবার পরিবর্তন হবে, আসা উচিত। পরিবর্তন অনেক কিছুর উপর নির্ভর করে। এক হচ্ছে, দেখো, পরিবর্তন আসতে গেলে এখন যাদের উপর মানুষের সব থেকে বেশি ভোটের ভরসা সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সিপিএম এর ভোট নেই, কংগ্রেসের ভোট নেই, সম্মিলিত মোর্চা তার আইএসএফ এর 2-1 জায়গায় ভোট আছে, সব জায়গায় নেই। যদি মুসলিমদের জোট হয় তার একটা প্রভাব পড়বে, কোন দিকে পড়বে, অনেক কিছু ইকুয়েশন নির্ভর করছে। কিন্তু সব থেকে বেশি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, 2-3%, 5-6% কম হচ্ছে বিজেপি। তাহলে বড় স্টেক হোল্ডার হচ্ছে বিজেপি। বড় স্টেক হোল্ডার হিসেবে বিজেপিও ক্ষমতায় আসতে চাইলে তাকেও আরও অনেক কিছু এখন করা বাকি আছে, রাজনৈতিক ছলা কলা কিছুটা তারা করছে। আমি তো এখন অব্দি বিজেপিও যা তলায় তলায় যা করছে, সব কথা তো অন ক্যামেরা বলা যায় না, যেটুকুন জানি আমি এটুকুন বলতে পারি দর্শকদের জন্য খুব ভালো কাজ হচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে তাদেরও ম্যান মোবিলাইজেশনের ব্যাপার আছে। তৃণমূল কংগ্রেস আবার বুথে দুটো করে ডামি ক্যান্ডিডেট দেয়, মানে বিরোধীদের সম্মিলিত শক্তি ইকুয়াল টু তৃণমূলের শক্তি, ব্যাপারটা এরকম। সেখানেও বুথে আবার বেশি লোক দেওয়ার ব্যাপার আছে। তৃণমূলকে যদি হারাতে হয় বুথেও বেশি বেশি করে ডামি ক্যান্ডিডেট বিজেপিকে দিতে হবে, বুথে শক্তি বাড়াতে হবে, কাউন্টিংয়ে শক্তি বাড়াতে হবে। তাছাড়া প্রচার ঠিকঠাকভাবে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আগামী যে তামাশাগুলো হবে, যেটা তুমি বললে রাজনৈতিক তামাশা, সেগুলোকে মোকাবিলা করতে হবে। ইলেকশন কমিশনের সঠিকভাবে ভোট করাতে হবে, নির্দেশিকা সঠিকভাবে দিতে হবে, আরও বেশি সেন্ট্রাল ফোর্স আনতে হবে, সেন্ট্রাল ফোর্সকে স্বাধীন ক্ষমতা দিতে হবে যতটা বেশি দেওয়া যায়। যারা দাগি বলবো না, দাগি শব্দটা ঠিক নয়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার পুলিশ আছেন তাদেরকে বাদ, যতটা সম্ভব অন্য ডিপার্টমেন্টে তাদেরকে রেখে, হ্যাঁ, সমস্ত। ফলে অনেক কিছুর উপর নির্ভর করছে পরিবর্তন হবে কি হবে না। তার জন্যই আমি বারংবার যদি শব্দটা ব্যবহার করছি। কিন্তু যদি সবকিছু, আবারও বলছি, যদি সবকিছু ঠিকঠাক হয়, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়, অপ্রতিরোধ্য নন। তিনি তো নন্দীগ্রামে হেরেছেন, তিনি অতীতে বহুবার হেরেছেন। তোমার মনে থাকবে 2004 সালে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, সিপিএম সেটা দয়া করে তাকে রেখে দিয়েছিল, বাদবাকি সবাইকে হারিয়ে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ক্যান্ডিডেট হেরেছিলেন। ফলে তিনি যে অপ্রতিরোধ্য, অপরাজেয় নন, তিনি কয়েকটা কৌশল অবলম্বন করে ক্ষমতায় আছেন। সেই কৌশলগুলো যেই ভেঙে যাবে, তাসের ঘরের মতন তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে। এবং যেদিন তৃণমূল কংগ্রেস হারবে, আজ হোক, কাল হোক, 1 বছর পর হোক, 6 মাস পর হোক, 10 বছর পর হোক, তৃণমূলকে তো যেতে হবে কালের নিয়মে। মোগল সাম্রাজ্য টেকে নেই, মৌর্য সাম্রাজ্য টেকে নেই, কংগ্রেস চলে গেছে, সিপিএম চলে গেছে, তারও বয়স হয়েছে, তো ফলে কালের নিয়মে তিনিও যাবেন। যেদিন তিনি যাবেন, তৃণমূল কংগ্রেস 24 ঘন্টা তৃণমূল কংগ্রেসটা আর থাকবে না। সবাই ছেড়ে যে যখন সেই সময় যে শাসক হবে তুমি দেখবে তাদের মানে একেবারে তাদের পায়ে পড়ে যাবে যে বাঁচাও আমার। তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না 24 ঘন্টা পর ক্ষমতায় চলে যাওয়ার পর। অনেক অনেক ধন্যবাদ পঙ্কজদা সময় দেওয়ার জন্য। আপনারা যারা প্রোগ্রামটি দেখছিলেন, অনুরোধ করব যদি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো পরামর্শ থাকে, কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম। সাবস্ক্রাইব করুন জাগরণ বাংলা।